আচ্ছা, আজকের অনলাইন ক্লাস আমরা শুরু করছি, ঠিক আছে? আচ্ছা, আসসালামাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের যে হোমওয়ার্ক দেওয়া হয়েছিল গতদিন ক্লাসে, সবাই কি করতে পারছো হোমওয়ার্ক? ম্যাম করছি। আচ্ছা, আমাকে একজন মনে হয় এসএমএস দিয়েছিল হোয়াটসঅ্যাপে যে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের ভৌগোলিক অবস্থানের তুলনাটা পাচ্ছিলাম। আমি ছবি তুলে দিয়েছি, ঠিক আছে? কেউ একজন মেসেজ দিয়েছিল, আমি তাকে ছবি তুলে দিয়েছি। যদি বাকি আর কারো সমস্যা থাকে ওই পোস্টে, তাহলে আমাকে বলবো, আমি ছবি তুলে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? ম্যাম আমি তো ওই যে মানব ভূগোলের মানব ভূগোলের জনক কি ওটা আমি পাইনি। আচ্ছা, আমরা হোমওয়ার্ক নিয়ে ক্লাস শেষে আলোচনা করব, ঠিক আছে? আজকে আমরা আগের ক্লাসটা শেষ করব, দেন আমরা সবার হোমওয়ার্ক চেক করব। ওকে, তাহলে আজকের ক্লাস আমরা শুরু করছি। আজকে আমরা মানব ভূগোলের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়ের একটা টপিক নিয়ে আলোচনা করব। আমি এখান থেকে স্ক্রিন শেয়ার দিচ্ছি, দেখো তোমরা দেখতে পাও কিনা। এটা না এখন লাগবে না, এখন এখন শুধু আমি আমার লিখে দেবে কোনো খাতা করবে ডাইট দেখতে হচ্ছে ভালো না। স্ক্রিন দেখা যাচ্ছে? জি ম্যাম। সবাই দেখতে পাচ্ছ স্ক্রিন? ম্যাম ওকে, তাহলে আজকে আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে মানব ভূগোলের দ্বিতীয় অধ্যায় জনসংখ্যা নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? জনসংখ্যার কি কি আলোচনা করা যায় সেটা আমরা দেখি। আচ্ছা, আমি সবাইকে মিউট করে দিচ্ছি, ঠিক আছে? যখন কথা বলার প্রয়োজন হবে তখন আর মিউট করে কথা বলবা, কারণ ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ হচ্ছে, ঠিক আছে? ওকে, তাহলে আজকে আমরা মানব ভূগোলের যে টপিকগুলো আলোচনা করব সেটা হচ্ছে জনসংখ্যা এবং জনমিতির ধারণা, জনসংখ্যা জনমিতিক উপাদান এবং হচ্ছে জনমিতিক ট্রানজিশনাল মডেল। প্রথমে আমরা দেখব যে জনসংখ্যা এবং জনমিতি কাকে বলে, এরপরে আমরা দেখব যে জনসংখ্যার কি কি উপাদান রয়েছে, অর্থাৎ জনমিতিক উপাদানগুলো কি কি, এবং দেন জনসংখ্যা ট্রানজিশনাল একটা মডেল আছে যেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। ওকে, তাহলে চলো আমরা বিস্তারিত দেখি। এখানে প্রথমে দেখো আমরা জনসংখ্যা নিয়ে আলোচনা করব। এখানে দেখো জনসংখ্যা বলতে কি বোঝাচ্ছে। ভৌগোলিক অর্থে জনসংখ্যা বলতে নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী এবং একই কর্মপরিমণ্ডলের কার্যিকভাবে সম্পর্কযুক্ত কোনো জনগোষ্ঠীকে বোঝায়। তাহলে ভৌগোলিক অর্থে জনসংখ্যা বলতে আমরা কি বুঝবো, যে একটা নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী হতে হবে এবং একই কর্ম পরিমণ্ডলের কার্যিকভাবে সম্পর্কযুক্ত সেটা জনগোষ্ঠী হতে হবে। অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি না যে একটি দেশের মোট জনসংখ্যার পরিমাণকে জনসংখ্যা বলা হয়, অর্থাৎ একটা দেশে কি পরিমাণ জনসংখ্যা রয়েছে সেটাকেই আমরা সমষ্টিগতভাবে জনসংখ্যা বলে আখ্যায়িত করতে পারি। এরপরে দেখো জনমিতি কাকে বলে। পরীক্ষায় প্রায় কোশ্চেন এসে থাকে যে জনমিতি কাকে বলে, এর সংজ্ঞাটা দাও। তাহলে আমরা এখানে দেখি যে জনমিতিটা কাকে বলছে। যে কোনো নির্দিষ্ট জনসংখ্যার বিভিন্ন দিক পরিমাপের মাধ্যমে উপস্থাপন করাকে জনমিতি বলা হয়। জনসংখ্যার জনমিতি উপাদানই বিভিন্ন স্থানের জনসংখ্যার বিভিন্নতার কারণ। অর্থাৎ এখানে বলছে যে যে কোনো নির্দিষ্ট জনসংখ্যার, অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ জনসংখ্যার বিভিন্ন দিক পরিমাপ করার মাধ্যমে আমরা উপস্থাপন করতে পারলে সেটাকে আমরা জনমিতি বলবো। সুতরাং বলা যায় যে একটি নির্দিষ্ট জায়গা জনসংখ্যার বৈশিষ্ট্য, বৃদ্ধি, আকার, বিস্তৃতি, বন্টন সবকিছুই কি জনমিতির উপাদান। তাহলে জনসংখ্যা হচ্ছে আমাদের একটা দেশের মোট জনসংখ্যার পরিমাণকে আমরা জনসংখ্যা বলছি, এবং জনমিতিক হচ্ছে যে কোনো নির্দিষ্ট জনসংখ্যার বিভিন্ন দিক পরিমাপের মাধ্যমে উপস্থাপন করাকে আমরা বলছি জনমিতি। আচ্ছা, এবারে আসো জনসংখ্যার জনমিতিক উপাদান। আমাদের জনসংখ্যার অনেকগুলো জনমিতিক উপাদান রয়েছে, আমরা একটা একটা করে এখানে আলোচনা করব। প্রথম জনমিতিক যে উপাদানটা আছে সেটা হচ্ছে আমাদের জন্মহার। তাহলে জন্মহার কাকে বলছে আমাদের,
প্রতি 1000 লোকের মধ্যে বছরে যতজন জীবন্ত শিশুর জন্ম হয় তাকে জন্মহার বলে। তাহলে জন্মহার কাকে বলছি আমরা? যে প্রতি 1000 লোকের মধ্যে বছরে যতজন জীবন্ত শিশু জন্মগ্রহণ করছে। যেসব শিশু জন্মগ্রহণ করে মারা যায় সেগুলোর সংখ্যা কিন্তু এখানে হবে না, শুধুমাত্র যে সকল শিশু জীবন্ত তাদের পরিমাপটাকে আমরা বলছি জন্মহার। এখন দেখো এখানে জন্মহার নির্ণয়ের একটা সূত্র দেওয়া হয়েছে। যদি আমাদের কখনো কোশ্চেন আসে যে জন্মহার কিভাবে নির্ণয় করা যায়, তখন আমরা কিভাবে লিখব? জন্মহার ইজ ইকুয়াল টু 1 বছরে জন্মগ্রহণকারী জীবন্ত শিশুর সংখ্যা ডিভাইডেড বাই দেশের মোট জনসংখ্যা গুণিত 1000। অর্থাৎ 1 বছরে যতজন জীবন্ত শিশু জন্মগ্রহণ করছে সেটাকে আমরা যদি দেশের মোট জনসংখ্যা দিয়ে ভাগ করি এবং এরপরে যদি 1000 দিয়ে গুণ করি তাহলে আমরা কি পাবো? জন্মহার। তাহলে জন্মহার হচ্ছে আমাদের প্রতি 1000 লোকের মধ্যে বছরে যতজন জীবন্ত শিশুর জন্ম হয় তাকে আমরা বলছি জন্মহার। ওকে, এরপরে খেয়াল করো মৃত্যুহার। মৃত্যুহার কাকে বলছে দেখো, প্রতি 1000 লোকের মধ্যে বছরে বিভিন্ন বয়সের যতজন লোক মারা যায় তাকে মৃত্যুহার বলে। তাহলে মৃত্যুহার কাকে বলছে? প্রতি 1000 লোকের মধ্যে বছরে যতজন লোক মারা যাচ্ছে। তাহলে জন্মহারে আমরা দেখলাম যে প্রতি 1000 লোকের মধ্যে যতজন জীবন্ত শিশু জন্মগ্রহণ করছে তাকে আমরা বলছি জন্মহার। আর মৃত্যুহার হচ্ছে প্রতি 1000 লোকের মধ্যে বছরে বিভিন্ন বয়সের যতজন লোক মারা যায় সেটাকে আমরা বলছি মৃত্যুহার। এখানে দেখো জন্মহারের মতো মৃত্যুহার নির্ণয়েরও একটা সূত্র দেওয়া হয়েছে। মৃত্যুহার ইজ ইকুয়াল টু 1 বছরে মোট মৃত্যুর সংখ্যা ডিভাইডেড বাই দেশের মোট জনসংখ্যা গুণিত 1000। অর্থাৎ আমাদের যখন মৃত্যুহার বের করতে বলবে তখন আমরা কিভাবে বের করব? 1 বছরে মোট মৃত্যুর সংখ্যা অর্থাৎ যতজন লোক মারা গেছে 1 বছরে তাদের সংখ্যাকে দেশের যে মোট জনসংখ্যা রয়েছে সেটা দিয়ে ভাগ করব। এরপরে যে অ্যান্সারটা পাবো সেটাকে যদি আমরা 1000 দিয়ে গুণ করি তাহলে আমরা মৃত্যুহার পেয়ে যাব। তাহলে এখানে আমরা দেখলাম জন্মহার এবং মৃত্যুহার। জন্মহার হচ্ছে 1 বছরে জন্মগ্রহণকারী জীবন্ত শিশু সংখ্যা ডিভাইডেড বাই দেশের মোট জনসংখ্যা গুণিত 1000 এবং মৃত্যুহার হচ্ছে 1 বছরে মোট মৃত্যুর সংখ্যা ডিভাইডেড বাই দেশের মোট জনসংখ্যা গুণিত 1000। ওকে, তাহলে আমরা পরের স্লাইডে যাই। আচ্ছা, এখানে খেয়াল করো জনসংখ্যার ঘনত্ব। তাহলে জনসংখ্যার ঘনত্ব কাকে বলছে দেখো, জনসংখ্যার ঘনত্ব বলতে একটি দেশের প্রতি বর্গ কিলোমিটারে যতজন লোক বাস করে তাকে ওই দেশের জনসংখ্যার ঘনত্ব বলে। তাহলে জনসংখ্যার ঘনত্ব হচ্ছে যে একটা দেশের প্রতি বর্গ কিলোমিটারে যতজন লোক বাস করছে সেই সংখ্যাটাকে আমরা বলছি জনসংখ্যার ঘনত্ব। এখন এখানে জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের সূত্র দেওয়া হয়েছে। জনসংখ্যার ঘনত্ব ইজ ইকুয়াল টু হচ্ছে দেশের মোট জনসংখ্যা ডিভাইডেড বাই দেশের মোট আয়তন। যেমন যদি ধরো আমাদের বলা হয় যে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব বের করো, তাহলে আমরা কিভাবে বের করব? যদি আমরা ধরি যে বাংলাদেশের মোট জনসংখ্যা হচ্ছে কত, 15 কোটি বা 16 কোটি, আর বাংলাদেশের মোট আয়তন কত, 1,47,570 বর্গ কিলোমিটার। এখন এই 16 কোটিকে যদি আমরা 1,47,570 দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পেয়ে যাব? বাংলাদেশের জনসংখ্যার ঘনত্বটা পেয়ে যাব। এভাবে এই সূত্র দিয়ে আমরা যে কোনো দেশের জনসংখ্যার ঘনত্ব যে বের করতে পারি। যদি আমাদের সেই দেশের মোট জনসংখ্যা এবং দেশের মোট আয়তন জানা থাকে তাহলে আমরা ইজিলি জনসংখ্যার ঘনত্বটা বের করতে পারবো। এরপরে খেয়াল করো মাথাপিছু আয়। একটি দেশের জনপ্রতি বাৎসরিক আয়কে মাথাপিছু আয় বলা হয়। অর্থাৎ একটা দেশের জনপ্রতি বাৎসরিক আয় অর্থাৎ প্রতি জনের যে বাৎসরিক আয় রয়েছে অর্থাৎ প্রত্যেকটা মানুষের যে বাৎসরিক আয় রয়েছে সেটাকে আমরা বলছি মাথাপিছু আয়। এখন মাথাপিছু আয় কিভাবে আমরা বের করতে পারি? মাথাপিছু আয় ইকুয়াল টু মোট জাতীয় আয় ডিভাইডেড বাই হচ্ছে মোট জনসংখ্যা। অর্থাৎ কোন একটা দেশের যদি মাথাপিছু আয় বের করতে হয় তাহলে কি করব আমরা? সেই দেশের মোট যে জাতীয় আয় আছে সেটাকে দেশের মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে আমরা মাথাপিছু আয় পেয়ে যাব। তাহলে এই স্লাইডে আমরা দুইটা জিনিস জানলাম, একটা হচ্ছে জনসংখ্যার ঘনত্ব, একটা হচ্ছে মাথাপিছু আয়। জনসংখ্যার ঘনত্ব হচ্ছে কি? দেশের মোট জনসংখ্যা ডিভাইডেড বাই দেশের মোট আয়তন করলে আমরা জনসংখ্যার ঘনত্ব পাচ্ছি। আর মাথাপিছু আয় কিভাবে বের করতে পারছি? মাথাপিছু আয় ইজ ইকুয়াল টু মোট জাতীয় আয় ডিভাইডেড বাই হচ্ছে আমাদের মোট জনসংখ্যা।
ওকে, এরপরে আসো মাথাপিছু ভূমি। মাথাপিছু ভূমি কাকে বলছে খেয়াল করো। এখানে কোনো দেশের বা অঞ্চলের মোট জমির পরিমাণকে ওই দেশের বা অঞ্চলের মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে মাথাপিছু জমির পরিমাণ পাওয়া যাবে। তাহলে মাথাপিছু জমি নির্ণয় করতে পারি আমরা কিভাবে? মোট জমির পরিমাণ ডিভাইডেড বাই মোট জনসংখ্যা, অর্থাৎ একটা দেশের মোট কতটুকু জমি রয়েছে সেটাকে আমরা সেই দেশের মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে মাথাপিছু জমি পেয়ে যাচ্ছি। আচ্ছা, এরপরে খেয়াল করো জনসংখ্যার বয়স কাঠামো। জনসংখ্যার বয়স কাঠামোকে বয়স বিন্যাস বা বয়স কাঠামো বলে। বয়স কাঠামো নির্ধারণের জন্য বিভিন্ন পদ্ধতি গ্রহণ করা যায়, অর্থাৎ জনসংখ্যার বয়স কাঠামো আমরা সাধারণত তিনটা পদ্ধতির মাধ্যমে বের করতে পারি। এক হচ্ছে বয়স দল, দুই হচ্ছে বয়স সূচক এবং তিন হচ্ছে বয়স পিরামিড। তাহলে জনসংখ্যার বয়স কাঠামো আমরা কিভাবে নির্ণয় করতে পারবো? তিনটা পদ্ধতির মাধ্যমে নির্ণয় করতে পারবো, বয়স দল, বয়স সূচক এবং হচ্ছে বয়স পিরামিড। এরপরে খেয়াল করো নারী পুরুষ অনুপাত। আচ্ছা, অনুপাত কথাটা থেকে আমরা বুঝতে পারছি যে নারী এবং পুরুষের এখানে অনুপাতটা আমাদের কিভাবে বের করতে হবে সেটা জানতে হবে। তাহলে খেয়াল করো, নারী পুরুষ অনুপাত একটি গুরুত্বপূর্ণ জনমিতিক উপাদান। নারী পুরুষ অনুপাত বলতে প্রতি হাজারে পুরুষ নারীর সংখ্যা অথবা নারীতে পুরুষের সংখ্যা বোঝায়। তাহলে নারী পুরুষ অনুপাত কাকে বলছে? যে প্রতি হাজারে পুরুষ নারীর সংখ্যা অথবা প্রতি হাজারে নারীতে পুরুষের সংখ্যাকে আমরা নারী পুরুষ অনুপাত বলছি। তিনটি ভিন্ন পদ্ধতির মাধ্যমে সাধারণত আমাদের নারী পুরুষ অনুপাত বের করা যায়। কি কি খেয়াল করো। এক নম্বর পয়েন্টটা হচ্ছে প্রতি 100 বা 1000 মহিলায় পুরুষের সংখ্যা অথবা এর বিপরীত, অর্থাৎ প্রতি 100 বা 1000 মহিলায় আমাদের পুরুষের সংখ্যা কত, অথবা প্রতি 100 বা 1000 পুরুষের মধ্যে মহিলার সংখ্যা কত সেটা আমাদের বের করতে পারি। এরপরে 2 নম্বর পয়েন্টটা দেখো, মোট জনসংখ্যায় মহিলা বা পুরুষের শতকরা হার। তাহলে মোট জনসংখ্যায় মহিলা বা পুরুষের শতকরা হার বের করলেও আমরা নারী পুরুষ অনুপাত পেয়ে যাব। এবং 3 নম্বর পয়েন্ট এখানে খেয়াল করো, দশমিক আকারে নারী বা পুরুষের সংখ্যা, অর্থাৎ দশমিক আকারে যদি আমরা মোট নারী বা পুরুষের সংখ্যাকে প্রকাশ করি তাহলেও আমরা একটা দেশের নারী পুরুষ অনুপাত বের করতে পারবো। তাহলে নারী পুরুষ অনুপাত বের করার আমরা কয়টা পদ্ধতি দেখলাম? এখানে আমরা তিনটা পদ্ধতি পেলাম। প্রতি 100 বা 1000 মহিলায় পুরুষের সংখ্যা অথবা এর বিপরীত, মোট জনসংখ্যায় মহিলা বা পুরুষের শতকরা হার, দশমিক আকারে নারী বা পুরুষের সংখ্যা। ওকে, এরপরের জনমিতিক উপাদানটা খেয়াল করো। এরপরের জনমিতিক উপাদান হচ্ছে আমাদের নির্ভরশীলতার অনুপাত। নির্ভরশীলতার অনুপাত কাকে বলছে দেখো, জনসংখ্যার 0 থেকে 14 এবং 7 ঊর্ধ্বে বয়সের মানুষের যোগফলকে 15 থেকে 59 বয়সের লোক সংখ্যা দিয়ে ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তাকে নির্ভরশীলতার অনুপাত বলা হয়। অর্থাৎ 0 থেকে 14 এবং 60 বয়সের মানুষের যোগফলকে আমরা যদি 15 থেকে 59 বয়সের লোক সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব নির্ভরশীলতার অনুপাত। কারণ আমরা কি জানি, যারা শিশু তারা সাধারণত কি অন্যের ওপর নির্ভরশীল, অথবা যারা অনেক বেশি বয়স্ক হয়ে গেছে অর্থাৎ 60 ঊর্ধ্বে যাদের বয়স তারা সাধারণত অন্যের ওপর নির্ভর করে। সেজন্য এই দুইটার যোগফলকে আমরা যদি আমাদের যারা কারো ওপর নির্ভরশীল নয় অর্থাৎ 15 থেকে 59 বছরের লোক সংখ্যাতে ভাগ করি তাহলে আমরা কিন্তু নির্ভরশীলতার অনুপাতটা পেয়ে যাচ্ছি। আচ্ছা, এরপরে খেয়াল করো নরগোষ্ঠী। নরগোষ্ঠী কাকে বলে দেখো, মানব জাতিকে কতিপয় প্রাকৃতিক বৈশিষ্ট্যের ভিত্তিতে 4টি বর্ণগোষ্ঠীতে বা নরগোষ্ঠীতে বিভক্ত করা হয়। এই 4টি নরগোষ্ঠী হচ্ছে আমাদের কি কি দেখো, ককেশীয় বা ককেশয়েড, মঙ্গোলীয় বা মঙ্গোলয়েড, নিগ্রো, এবং 4 হচ্ছে আমাদের অস্ট্রেলীয় বা অস্ট্রালয়েড। তাহলে আমাদের নরগোষ্ঠী কত প্রকার পাচ্ছি? আমরা 4 প্রকার নরগোষ্ঠী পাচ্ছি, ককেশীয় বা ককেশয়েড, মঙ্গোলীয় বা মঙ্গোলয়েড, নিগ্রো এবং হচ্ছে অস্ট্রেলীয় বা অস্ট্রালয়েড। এর পরের পয়েন্টটা খেয়াল করো, সামাজিক সাংস্কৃতিক কাঠামো। সামাজিক সাংস্কৃতিক কাঠামো কি বলছে দেখো, জনসংখ্যার সামাজিক সাংস্কৃতিক কাঠামোতে আমরা কোনো স্থানের জনসংখ্যার পেশা, আচার ব্যবহার, ভাষা, শিক্ষা, রীতিনীতি, ধর্ম, বৈবাহিক অবস্থা, জাতীয়তা প্রভৃতি বিভিন্ন বৈশিষ্ট্য পরিবর্তিত জনসংখ্যার কাঠামোতে যে প্রভাব রাখে তার পরিমাপ আলোচনা করি।
অর্থাৎ জনসংখ্যার সামাজিক সাংস্কৃতিক কাঠামো হচ্ছে আমাদের যে জনসংখ্যা রয়েছে তাদের পেশা, আচার ব্যবহার, ভাষা, সংস্কৃতি, রীতিনীতি এগুলো কি পরিবর্তিত যে জনসংখ্যার কাঠামো রয়েছে সেটাতে কি পরিমাণ প্রভাব রাখছে সেটাকে আমরা বলছি সামাজিক সাংস্কৃতিক কাঠামো। এরপরে খেয়াল করো জনসংখ্যার বন্টন। জনসংখ্যার বন্টন কাকে বলে দেখো, বিশ্বের সব জায়গায় জনসংখ্যার বিন্যাস বা বন্টন সমানভাবে নেই, তাই জনসংখ্যাকে নিবিড় অঞ্চল, বিরল অঞ্চল, প্রায় জনমানবহীন অঞ্চল প্রভৃতি ভাগে ভাগ করে আলোচনা বা ব্যাখ্যা করা যায়। তাহলে জনসংখ্যার বন্টন হচ্ছে কোনো একটা জায়গায় কি পরিমাণ জনসংখ্যা বন্টিত রয়েছে বা বিস্তৃত রয়েছে সেটাকে আমরা বলছি জনসংখ্যার বন্টন। এখন এক এক জায়গায় জনসংখ্যার বন্টন হচ্ছে এক এক রকম। যেমন ধরো আমাদের ঢাকা শহরে যে পরিমাণ জনসংখ্যা রয়েছে, আমাদের অন্যান্য মফস্বল শহর বা ছোট শহরগুলো যেমন হচ্ছে ধরো যদি আমরা ধরি টাঙ্গাইল বা আরো কোনো ছোট শহর পাবনা, এগুলোতে কিন্তু জনসংখ্যার বন্টন তেমন ভাবে নেই। তো তাহলে জনসংখ্যার বন্টনকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারছি? এখানে তিনটা ভাগে, নিবিড় অঞ্চল, বিরল অঞ্চল এবং হচ্ছে প্রায় জনমানবহীন অঞ্চল, এগুলো ভাগে আমরা জনসংখ্যাকে ভাগ করতে পারি। এরপর একটা খেয়াল করো অভিগমন। অভিগমন টার্মটা আমাদের অনেক ইম্পর্টেন্ট, এটা নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করব। এখানে জাস্ট আমরা দেখি যে অভিগমন কাকে বলে। অভিগমন জনসংখ্যা পরিবর্তনের একটি উপাদান, সাধারণত বাসস্থানের স্থায়ী পরিবর্তন ও অভিগমন বলে। অর্থাৎ একটা জনগোষ্ঠী যখন এক জায়গা থেকে আরেক জায়গায় তাদের বাসস্থানের স্থায়ীভাবে পরিবর্তন করে তখন সেটাকে আমরা বলছি অভিগমন। এরপরে জনমিতিক উপাদানটা খেয়াল করো, জনসংখ্যার প্রবৃদ্ধি। জনসংখ্যার প্রবৃদ্ধি কি বলছে দেখো, কোনো দেশ বা অঞ্চলের জনসংখ্যা কিভাবে বৃদ্ধি পেয়েছিল, বৃদ্ধি পাচ্ছে এবং ভবিষ্যতে বৃদ্ধি পাবে তার সবকিছু জনসংখ্যার প্রবৃদ্ধিতে দেখানো হয়। তাহলে জনসংখ্যার প্রবৃদ্ধিতে আমরা কি দেখি, যে কোনো একটা দেশ বা অঞ্চলের জনসংখ্যা কিভাবে অতীতে বৃদ্ধি পেয়েছিল, বর্তমানে বৃদ্ধি পাচ্ছে এবং কি ভবিষ্যতে বৃদ্ধি পাবে তার সবকিছুকে আমরা কোথায় দেখতে পাবো? জনসংখ্যার প্রবৃদ্ধিতে দেখতে পাবো। ওকে, তাহলে জনসংখ্যা জনমিতিক উপাদান আমরা কি কি পেলাম? জন্মহার, মৃত্যুহার, জনসংখ্যার ঘনত্ব, মাথাপিছু আয়, মাথাপিছু ভূমি, জনসংখ্যার বয়স কাঠামো, নারী পুরুষ অনুপাত, নির্ভরশীলতার অনুপাত, নরগোষ্ঠী, সামাজিক সাংস্কৃতিক কাঠামো, জনসংখ্যার বন্টন, অভিগমন এবং হচ্ছে জনসংখ্যার প্রবৃদ্ধি। আচ্ছা, এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে জনমিতিক ট্রানজিশনাল মডেল। এখন ট্রানজিশন বলতে কি বুঝি খেয়াল করো, এখানে ট্রানজিশন বলতে আমরা একটা পর্যায়কে বুঝি যা মূলত জনসংখ্যার একক পরিমাপ বা আকৃতি থেকে অন্য আরেকটি আকৃতির দিকে ধাবমান গতি নির্দেশ করে। অর্থাৎ কোনো দেশের জনসংখ্যা একাধিক স্তর অতিক্রম করে জনসংখ্যার পরিমাণগত এবং গুণগত পরিবর্তনকে জনমিতিক ট্রানজিশনাল মডেল বলে। তাহলে ট্রানজিশনাল মডেল কাকে বলছি? যে একটা দেশের জনসংখ্যা যখন একাধিক স্তর অতিক্রম করে অন্য আরেকটা স্তরে কি করে, তাদের পরিবর্তনটা সাধিত করে এবং সেখানে কি হয়, পরিমাণগত এবং গুণগত পরিবর্তন হয়, সেটাকে আমরা বলছি জনমিতিক ট্রানজিশনাল মডেল। অর্থাৎ এক স্তর থেকে আরেক স্তরে উন্নীত হওয়াই হচ্ছে আমাদের জনমিতিক ট্রানজিশনাল মডেল। এখন এখানে দেখো জনমিতিক ট্রানজিশনাল মডেলটা কে দিয়েছেন? 1929 সালে ওয়ার্নার থমসন সর্বপ্রথম জনসংখ্যার বৃদ্ধির সাথে অর্থনৈতিক উন্নতির সম্পর্ক বিশ্লেষণ করতে গিয়ে জনমিতিক ট্রানজিশনাল মডেল তত্ত্বটি উপস্থাপন করেন। তাহলে আমাদের ওয়ার্নার থমসন 1929 সালে জনসংখ্যার ট্রানজিশনাল মডেলটি উপস্থাপন করেন। এই মডেলটা পর্যালোচনা করতে গিয়ে তিনি জনসংখ্যা বৃদ্ধির 4টি পর্যায়ের কথা বলেছেন। তাহলে জনমিতিক ট্রানজিশনাল মডেলের আমাদের পর্যায় কয়টা? 4টা পর্যায়। প্রথম পর্যায়ের কি কি বৈশিষ্ট্য রয়েছে এখানে দেখো, কোনো আধুনিক চিকিৎসার ব্যবস্থা ছিল না, জনসংখ্যা নিয়ন্ত্রণের কোনো প্রয়োজন ছিল না, এ সময় জন্মহার ও মৃত্যুহার উভয়ই উচ্চ পর্যায়ে ছিল, জনসংখ্যার বৃদ্ধি তেমন ঘটতো না। তাহলে প্রথম পর্যায়ের বৈশিষ্ট্য হচ্ছে আমাদের কোনো আধুনিক চিকিৎসার ব্যবস্থা ছিল না, জনসংখ্যা নিয়ন্ত্রণের কোনো প্রয়োজন ছিল না, জন্মহার এবং মৃত্যুহার কি ছিল? উচ্চ পর্যায়ে ছিল এবং জনসংখ্যার বৃদ্ধি তেমন ঘটতো না।
এরপরে আসো দ্বিতীয় পর্যায়ে। দ্বিতীয় পর্যায়ের বৈশিষ্ট্য কি? এই পর্যায়ে জন্মহার উচ্চ তবে মৃত্যুহার কিছুটা নিম্নমুখী। তাহলে দ্বিতীয় পর্যায়ে এসে আমাদের জন্মহার বেশি থাকছে কিন্তু মৃত্যুহার কি হচ্ছে? কিছুটা কমে যাচ্ছে। ফলে জনসংখ্যার কি হচ্ছে? দ্রুত বৃদ্ধি ঘটছে। যে এখন দেখো আমাদের কিছু উন্নয়নশীল দেশ রয়েছে, যেমন হচ্ছে মিশর, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ব্রাজিল, নাইজেরিয়া, মেক্সিকো। এই দেশগুলো এখন দ্বিতীয় পর্যায়ে আছে বলে মনে করা হয়। এরপরে দেখো তৃতীয় পর্যায়। তৃতীয় পর্যায়ের বৈশিষ্ট্য কি কি দেখো? জন্মহার ও মৃত্যুহার উভয় নিম্নমুখী। তাহলে জন্মহার এবং মৃত্যুহার দুটাই নিম্নমুখী হয়ে যাচ্ছে। এ পর্যায়ে মানুষের আর্থ সামাজিক অবস্থার পরিবর্তন, যেমন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি প্রয়োগ, চিকিৎসা পদ্ধতির ব্যাপক পরিবর্তন প্রভৃতি কারণে মৃত্যুহার ও জন্মহার উভয়ই নিম্নমুখী। বর্তমানে বাংলাদেশ এ পর্যায়ে প্রবেশ করেছে। তাহলে যদি পরীক্ষায় কোশ্চেন আসে যে বাংলাদেশ বর্তমানে জনভিত্তিক ট্রানজিশনের কোন পর্যায়ে রয়েছে, তখন আমাদের অ্যান্সার কি হবে? তৃতীয় পর্যায়ে রয়েছে। এবার দেখো সর্বশেষ যেটা পর্যায় সেটা হচ্ছে আমাদের চতুর্থ পর্যায়। চতুর্থ পর্যায়ের বৈশিষ্ট্য কি দেখো? জনভিত্তিক ট্রানজিশনাল মডেলে চতুর্থ পর্যায়টি হচ্ছে শেষ পর্যায়। এই স্তরটিকে কি বলছি আমরা? আধুনিক স্তর বলছি। এ পর্যায়ে জন্মহার ও মৃত্যুহার উভয়ই কম, জনসংখ্যা স্থিতিশীল। বর্তমানে রাশিয়া, ফ্রান্স, ইতালি, যুক্তরাজ্য প্রভৃতি দেশ জনবিবর্তনের চতুর্থ পর্যায়ে রয়েছে। তাহলে জনমিতি ট্রানজিশনাল মডেলের আমাদের পর্যায় কয়টা? 4টা পর্যায়। প্রথম পর্যায়ে আমাদের জন্মহার এবং মৃত্যুহার উভয় উচ্চ। দ্বিতীয় পর্যায়ে কি হচ্ছে? জন্মহার উচ্চ তবে মৃত্যুহার কিছুটা নিম্নমুখী। তৃতীয় পর্যায়ে জন্মহার এবং মৃত্যুহার উভয় নিম্নমুখী এবং চতুর্থ পর্যায়ে হচ্ছে আমাদের জন্মহার এবং মৃত্যুহার কম এবং জনসংখ্যাটা হচ্ছে স্থিতিশীল। এখন দেখো এখানে জনমিতি ট্রানজিশনাল মডেলের চিত্রটা দেওয়া হয়েছে। বাম পাশের তীর চিহ্নগুলো দেখো, এখানে ওয়াই অক্ষ বরাবর আমাদের কি দেওয়া হয়েছে? জন্মহার এবং মৃত্যুহার দেওয়া হয়েছে এবং এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, যেখানে আমাদের সময় দেখানো হয়েছে। এখন প্রথম পর্যায়ে দেখো, প্রথম পর্যায়ে মৃত্যুহারের গ্রাফ কোনটা আমাদের? যেটা একদম সলিড লাইন সেটা হচ্ছে আমাদের মৃত্যুহার এবং ডট ডট যে লাইন সেটা হচ্ছে জন্মহার। এখন প্রথম পর্যায়ে দেখো জন্মহার এবং মৃত্যুহার দুইটাই উচ্চ পর্যায়ে আছে। দ্বিতীয় পর্যায়ে এসে দেখো জন্মহার কিন্তু বেশি আছে কিন্তু মৃত্যুহার কি হয়েছে? কিছুটা কমে গেছে। আবার তৃতীয় পর্যায়ে দেখো জন্মহার এবং মৃত্যুহার দুইটাই কমতে আছে। চতুর্থ পর্যায়ে এসে দুইটা কি হয়েছে? দুইটাই নিম্নমুখী এবং দুইটা কি হয়েছে? একটা স্থিতিশীল পর্যায়ে চলে এসছে। তাহলে আমরা জনমিতিক ট্রানজিশনাল মডেলের যে বৈশিষ্ট্যগুলো দেখলাম সেগুলো কিন্তু চিত্রের সাথে একদম হুবহু মিলে যাচ্ছে। তাহলে কি আমরা বুঝতে পারছি যে আমাদের জনমিতিক ট্রানজিশনাল মডেলের এখন এই চিত্র দেখে যদি জিজ্ঞেস করা হয় যে বাংলাদেশ এখানে কোথায় রয়েছে, তাহলে কি হবে? বাংলাদেশ রয়েছে আমাদের তৃতীয় পর্যায়ে, অর্থাৎ বাংলাদেশে বর্তমানে জন্মহার এবং মৃত্যুহার দুইটাই নিম্নমুখী, অর্থাৎ নিম্নের দিকে যাচ্ছে। ওকে, কি কারো বুঝতে কোনো সমস্যা? ম্যাম আমার চিত্র একটু বুঝতে অসুবিধা হয়েছে। আচ্ছা, তাহলে চিত্রটা আরেকবার আমি দেখাচ্ছি, খেয়াল করো। এখানে দেখো প্রথম পর্যায়ে আমরা কি বলেছিলাম? জন্মহার এবং মৃত্যুহার দুইটাই হচ্ছে বেশি। এখন দেখো আমাদের মৃত্যুহারের লাইন কোনটা? যেটা হচ্ছে সলিড লাইন, এই যে তীর চিহ্ন দিয়ে দেওয়া আছে দেখো, এই লাইনটা হচ্ছে আমাদের মৃত্যুহারের লাইন, আর ওপরের যে ডট ডট লাইনটা আছে সেটা হচ্ছে জন্মহার। তাহলে প্রথম পর্যায়ে দেখো লাইন দুইটা কি? দুইটাই ওপরের দিকে আছে না? তাহলে জন্মহার এবং মৃত্যুহার কি? দুইটাই উচ্চ। এখন দ্বিতীয় পর্যায়ে চলে আসো, মৃত্যুহারের লাইন কি? মৃত্যুহারের লাইন কিছুটা নিচে নেমে গেছে এবং জন্মহার কি? ওপরের দিকে আছে। তাহলে দ্বিতীয় পর্যায়ে কি হচ্ছে আমাদের? জন্মহার বেশি কিন্তু মৃত্যুহার কমে যাচ্ছে। আবার তৃতীয় পর্যায়ে দেখো জন্মহারের লাইনও নিচের দিকে নেমেছে, মৃত্যুহারের লাইনও নিচের দিকে নেমেছে। তাহলে তৃতীয় পর্যায়ে কি হচ্ছে? জন্মহার এবং মৃত্যুহার দুইটাই নিম্নমুখী। আর চতুর্থ পর্যায়ে এসে দেখো জন্মহার এবং মৃত্যুহার দুইটাই কমে যাচ্ছে, এখানেও নিচের দিকেই যাচ্ছে। সেজন্য আমরা বলছি যে চতুর্থ পর্যায়েও জন্মহার এবং মৃত্যুহার কমে যাচ্ছে এবং দেখো এখানে যে জনসংখ্যা একটা স্থিতিশীল পর্যায়ে চলে এসছে। খেয়াল করো জন্মহারের লাইন এবং মৃত্যুহারের লাইন একদম কাছাকাছি রয়েছে, অর্থাৎ জনসংখ্যা একটা স্থিতিশীল পর্যায়ে রয়েছে। এটা এখানে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, কারো বুঝতে কোনো অসুবিধা আছে? আর ম্যাম ওই সেকেন্ড স্লাইডটা আরেকবার দেখালে সুবিধা হতো। সেকেন্ড স্লাইড এটা? জি ম্যাম এটা কি এখানে কি সমস্যা?
ম্যাম আমি ওই যে লিখতেছিলাম তো লাস্টের লাইনটা লিখতে পারি নাই, ও আচ্ছা, এই ঠিক জন্য। আছে। আচ্ছা, তোমরা তো লিখে নিতেছি, সমস্যা নেই। ফোনে বা হ্যাঁ ল্যাপটপে হ্যাঁ ক্লাস করো, তোমরা তো স্ক্রিনশট নিয়ে নিলেই পারো। জি ম্যাম, জি আমি ম্যাম, ভাবছি স্ক্রিনশট। স্ক্রিনশট নিয়ে নিলাম, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আজকে কি আলোচনা করেছি? জনসংখ্যা এবং জনমিতি। তাহলে জনসংখ্যা কাকে বলে? ভৌগোলিক অর্থে জনসংখ্যা বলতে ভৌগোলিক অর্থে বসবাসকারী জনসংখ্যা নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী এবং এই কর্মপিণ্ডতে কার্যকারীভাবে সম্পর্কযুক্ত কোন জনগোষ্ঠীকে বোঝায়। আচ্ছা, আর জনমিতি কাকে বলছে? যে কোনো নির্দিষ্ট জনসংখ্যার বিভিন্ন দিক পরিমাপের মাধ্যমে উপস্থাপন করাকেই জনমিতি বলা হয়। ভেরি গুড। আচ্ছা, জনসংখ্যার জনমিতিক উপাদানগুলো বলো, কে বলবা? নির্ঝর বলো। জনসংখ্যার প্রতি 1,000 লোকের জন্মহার, প্রতি 1,000 লোকের মধ্যে বছরে যতজন জীবন্ত শিশুর জন্ম হয় তাকে জন্মহার বলে। জন্মহার ইকুয়াল টু মানে এক বছরে নির্ঝর, জন্মগ্রহণ। আমি জন্মহার কাকে বলে, মৃত্যুহার কাকে বলে সেগুলো জিজ্ঞেস করিনি। জনসংখ্যার জনমিতিক উপাদানগুলো জাস্ট নামগুলো চেয়েছি। জনসংখ্যার জনমিতিক উপাদান কি কি আমাদের? জন্মহার, মৃত্যুহার, এরপরে কি ছিল? জনসংখ্যার ঘনত্ব, মাথা পিছু আয়, মাথা পিছু ভূমি, জনসংখ্যার বয়স কাঠামো, নারী পুরুষ অনুপাত, নির্ভরশীলতার অনুপাত, নরগোষ্ঠী, সামাজিক সাংস্কৃতিক কাঠামো, জনসংখ্যার বন্টন, অভিগমন এবং হচ্ছে জনসংখ্যার প্রবৃদ্ধি। আচ্ছা, জনমিতিক ট্রানজিশনাল মডেল কে আবিষ্কার করে? ট্রানজিশনাল মডেলটা আবিষ্কার করে কে? ওয়ার্নার থমসন। ভেরি গুড। 1929 সালে ওয়ার্নার থমসন জনমিতি ট্রানজিশনাল মডেল আবিষ্কার করেন। উনি জনমিতি ট্রানজিশনাল মডেলের কয়টা বের করেছিলেন, কয়টা পর্যায়ে? 4টা। আচ্ছা, প্রথম পর্যায়ের মেন বৈশিষ্ট্য কি? প্রথম পর্যায়ে জন্মহার এবং মৃত্যুহার কেমন থাকে? সমান থাকে। এই সমান থাকে কিসের? প্রথম পর্যায়ে জন্মহার এবং উচ্চ মৃত্যুহার থাকে, উচ্চ থাকে, উচ্চ থাকে। হ্যাঁ। উচ্চ থাকে। দ্বিতীয় পর্যায়ে কি? দ্বিতীয় পর্যায়ে জন্মহার উচ্চে, তবে মৃত্যুহার কিছুটা নিম্নমুখী। মৃত্যুহার নিম্নমুখী, জন্মহার উচ্চমুখী। মৃত্যুহার একটু কমে আসে। তৃতীয় পর্যায়ে মানে জন্মহার জন্ম মৃত্যু দুইটাই নিম্নমুখী। আচ্ছা, আর চতুর্থ পর্যায়ে আমাদের মানে জন্মহার মৃত্যুহার উভয় কম, দুইটাই একদম ওই একদম কম। ভেরি গুড। নিম্নমুখী। ওকে। আচ্ছা, এবার আসো, হোমওয়ার্ক সবাই করছো? জি ম্যাম। জি ম্যাম। কে করো নাই আগে সেটা বলো আমাকে। কে করো নাই হোমওয়ার্ক? ম্যাম আমি ক নাম্বারটা লিখি নাই। ক নাম্বার? আচ্ছা, একটু ওয়েট করো। কে করো নাই আগে সেটা বলো, তারপরে আমি অ্যানসার গুলো বলবো। ম্যাম আমি করি নাই। তোমার নাম কি? আমি ক্লাস করি নাই দুদিন, মানে ক্লাসের সমস্যা, আমি দেশের বাড়ি চলে গেছিলাম তো, দেশের বাড়ি থেকে আসতে হয়। ক্লাস মিস দিচ্ছ কেন? কেন দেশের বাড়ি গেলে ক্লাস করা যায় না? ফোন থাকে না সাথে? ছিল ম্যাম, মানে নেটে প্রবলেম ছিল একটু, মানে বেড়াইতে গেছি তো। আচ্ছা, বলো প্রথম হোমওয়ার্কটা কি ছিল, কি কোশ্চেন ছিল আমাদের? মানব ভূগোলের জনক কে? কে লিখছো এটার অ্যানসার? আমি লিখেছি। বলো কে? আমি। হ্যাঁ বলো, কি লিখছো? মানব ভূগোলের জনক হচ্ছেন জার্মান ভূগোলবিদ ফ্রেডরিক রেটজেল। কোথায় পাইছো এটা? ম্যাডাম আমার মুখস্থ, ফ্রেডরিক রেটজেল। হ্যাঁ, অ্যানসারটা কোথায় পাইছো তুমি? কোন বইয়ে পাইছো? ম্যাডাম বইয়ে পেয়েছি। কোন বই সেটাই জিজ্ঞেস করছি, কোন বই পাইছো? পাঠ্য বই। পাঠ্য বইয়ের নাম নাই তোমার?
দ্বিতীয় পত্র, ভূগোলের দ্বিতীয় পত্র বই থেকে। কি মোয়াজ্জেম স্যারের বইয়ে এটা লেখা আছে? জি ম্যাডাম। অ্যান্সার হয় নাই। অ্যান্সার আমি বলবো না, মানব ভূগোলের জনককে বলবো না, তোমরা মানব ভূগোলের জনক বের করবা, বের করে আমাকে নেক্সট ক্লাসে বলবা। আমি আজকে অ্যান্সার বলে দিলে তোমরা তো খুঁজবা না, তোমরা প্রত্যেকটা বই খুঁজবা, খুঁজে না পেলে নেক্সট ক্লাসে আমি বলবো। এবার আসো, খ নাম্বার কোশ্চেন কি ছিল? ক নাম্বার কোশ্চেন মানব ছিল ভূগোলের মানব শাখা ভূগোলের কয়টি শাখা কয়টি ও এবং কি কি কি? কি? মানব ভূগোলের শাখাগুলো বলো, কে কে বলবা আমাকে? পলাশ বলো, পলাশ আহমেদ। ইয়েস মিস। ম্যাম, মানব ভূগোলের অনেকগুলো শাখা রয়েছে, তার মধ্যে নিম্নে 5টি শাখা উল্লেখ করা হলো: জাতিগত ভূগোল, অর্থনৈতিক ভূগোল, রাজনৈতিক ভূগোল, বসতি ভূগোল আর সমাজ ভূগোল। ভেরি গুড। আচ্ছা, ম্যাম, এরপরে মানব ভূগোলের শাখা মূলত কয়টা, 7টা না 6টা? মানব ভূগোলের 5টি। শাখা অনেকগুলো, না শুধু 5টা শাখা না তো। মানব ভূগোলের তো আমি অনেক শাখা পড়িয়েছি, জাতিগত ভূগোল, আমি নগর ভূগোল। আমি তো 6টা, ওখানে তো 6টা পাইছি। আপনার অন্যান্য শাখা এটা তো মানে অনেকগুলাই বুঝাই। হ্যাঁ, কারণ এক্সাক্ট ভাবে ওখানে কিন্তু লিখতে হবে না যে মানব ভূগোলের শাখা 5টি বা 6টি। আমরা কি লিখবো যে মানব ভূগোলের অনেকগুলো শাখা রয়েছে, তার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো জাস্ট 6টা 7টা নাম দিয়ে দিবা। কারণ মানব ভূগোলের অনেক শাখা রয়েছে, আমি তো তোমাদের অনেকগুলো পড়িয়েছিলাম, প্রায় 10টা পড়িয়েছিলাম মনে হয়, 10টা না 11টা শাখা পড়াইছি হ্যাঁ, না? হ্যাঁ, 10টার মতো। আপনি আপনি 6টা পড়াইছেন আর লাস্টেরটা ছিল অন্যান্য শাখা। অন্যান্য শাখার মধ্যে আবার ছিল 4টা ছিল মনে হয় ওখানে। হ্যাঁ, আচ্ছা, এরপরে গ নাম্বার কোশ্চেন কি ছিল? গ নাম্বার কোশ্চেন ছিল পৃথিবীর বৃহত্তম ও ক্ষুদ্রতম মহাদেশের নাম লিখো। পৃথিবীর বৃহত্তম মহাদেশকে কে বলবে আমাদের? সাকিব গাজী, সাকিব গাজী বলো। ম্যাম আমি এই ক্লাসটা করতে পারিনি। আচ্ছা, আচ্ছা ম্যাম, আমি বলি। আসিকুল বলো, 1086, আসিকুল। ম্যাম আমি কাজ পাই নাই। ম্যাম আমি বলি, ম্যাম আমি আমি এই বলি। ক্লাসটা আপনাকে ইউটিউব লিংকে দিতে বলছিলাম, হোয়াটসঅ্যাপে মেসেজ করছিলাম, আপনি দেন নাই। আমি দিই নাই কারণ আমি একটু অসুস্থ ছিলাম, কয়েকদিন থেকে একটু অসুস্থ, দেওয়া হয় না। ক্লাস আমি আপলোড করব। আচ্ছা, আবিদ হাসান বলো। ওকে। ম্যাম আমি তো বলছি আগে ক্লাস করতে পারি নাই। আছে কয়জন? সালমা বলো। ম্যাম আমি বলি। ওকে ম্যাম, বলতেছি। পৃথিবীর বৃহত্তম ক্ষুদ্রতম নিচে নাম লেখা হলো: পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া এবং ক্ষুদ্রতম মহাদেশ ওশেনিয়া। আর এই ওশেনিয়া মহাদেশ প্রশান্ত মহাসাগরের বুকে ভাসমান ছোট বড় অসংখ্য দ্বীপ নিয়ে ওশেনিয়া মহাদেশ গঠিত। তাই একে পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ বলা হয়। এটি পৃথিবীর সপ্তম এত কিছু সপ্তম লেখা ও লাগবে না, এত কিছু লেখা লাগবে না, এগুলো জাস্ট 1 মার্কের কোশ্চেন, কিন্তু জাস্ট নামটা লিখে দিলেই হবে, ঠিক আছে? মার্কস অনুযায়ী তোমরা অ্যান্সার করবা। আচ্ছা, ঘ নাম্বার কোশ্চেন কি ছিল বলো? গ নাম্বার কোশ্চেন ছিল বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ভৌগোলিক অবস্থা তুলনামূলক বিশ্লেষণ করো। কি লিখছো? ম্যাম আমি গ নাম্বার লিখিনি, আরগুলো লিখছি। বাকি গ আর কেউ নাম্বার লিখছি। লিখছো? ঘ নাম্বারটা লিখছো? খ নাম্বারটা জি ম্যাম, লিখছি, গ লিখছি। নাম্বারটা লিখছি। গহ নাম্বারটা লিখছি। আচ্ছা, বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের ভৌগোলিক অবস্থানের তুলনামূলক বিশ্লেষণ নিয়ে অনেকেরই সমস্যা। আমি এই কোশ্চেনটার অ্যান্সার তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনই ছবি তুলে দিয়ে দেবো, ঠিক আছে? আমার কাছে সুন্দর করে ছক করে লেখা আছে, ওইখান থেকে জাস্ট মেন পয়েন্টগুলো তোমরা লিখবা। দুই তিনটা লাইন লিখবা, অর্থাৎ দুইটার মধ্যে 3টা 4টা করে পার্থক্য লিখলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? এই কোশ্চেনটার অ্যান্সার আমি তোমাদের ছবি তুলে হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আজকের ম্যাম হোমওয়ার্ক। ক নাম্বারটা বলবেন না ম্যাম? ক নাম্বার আমি বলবো না, এটা তোমরা খুঁজবা, খুঁজে না পেলে দেন আমি নেক্সট ক্লাসে বলবো, আমাকে মনে করাই দিবা। আচ্ছা, আজকের হোমওয়ার্ক ম্যাম লিখো। হোমওয়ার্ক দিচ্ছে। ম্যাম আজকের বলুন। হোমওয়ার্ক লিখো। লিখো, সিডিআর এর পূর্ণরূপ কি? সি ডি সিডিআর আর এর পূর্ণরূপ কি? সিডিআর। হ্যাঁ, সিডিআর এর পূর্ণরূপ কি? জি ম্যাম লিখছি। এর পরের কোশ্চেন লিখো, জনসংখ্যার ঘনত্ব কিভাবে নির্ণয় করা যায়?
জনসংখ্যার ঘনত্ব কিভাবে নির্ণয় করা যায়? ম্যাম লিখছি। ম্যাম লিখছি। আচ্ছা, জনমিতিক ট্রানজিশনাল মডেল কাকে বলে? জনমিতিক ট্রানজিশনাল মডেল কাকে বলে? ম্যাম লিখছি। আচ্ছা, লাস্ট কোশ্চেন হচ্ছে জন্মহার এবং মৃত্যুহার নির্ণয়ের সূত্রটি লিখো। জন্মহার ও মৃত্যুহার নির্ণয়ের সূত্রটি লিখো। লিখছো? সবাই লিখছো? জি ম্যাম। লিখছি ম্যাম। ওকে, নেক্সট দিন তাহলে এই হোমওয়ার্ক কমপ্লিট করে নিয়ে আসবা। আর যে কোশ্চেনটা আজকে পারো নাই কেউ, ক নাম্বার, এটা বাসায় খুঁজবা, খুঁজে না পেলে নেক্সট দিন তখন আমি এটা অ্যান্সার করে দিব, ঠিক আছে? আচ্ছা ম্যাডাম। জি ম্যাম। ওকে, সবাই ভালো ম্যাম থাকো আসসালামু তাহলে। আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। ম্যাম ক্লাস কি ইউটিউবে দিবেন? হ্যাঁ, ইউটিউবে আপলোড করে দিব, আমি আজকে আপলোড করে দিব। ওকে, আল্লাহ ম্যাম হাফেজ। ম্যাম ম্যাম ইউটিউব মানে চ্যানেলটা বলবেন একটু? আমি চ্যানেল লিংক তো দিয়ে আছে, দিব। হোয়াটসঅ্যাপে লিংক দিয়ে দিছি তো। হোয়াটসঅ্যাপে লিংকে যাবা তাহলে পাবা। হোয়াটসঅ্যাপে লিংক দেওয়া আছে, আচ্ছা। ওইখান থেকে নিয়ে নিও। ওকে, সবাই ম্যাম ভালো এই যে থাকো। দিয়ে দিন লিংকটা। ওকে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম।